যেটা ছাত্রছাত্রীগণ জায়গায় জায়গায় যেটা আমি জানবো সেটা যে ক্লাস 9-এর পদার্থের গঠন ও ধর্ম সম্বন্ধে। পদার্থের গঠন ধর্ম নিয়ে আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে যে চাপ থেকে শুরু করে সাইফন পড়ানো পর্যন্ত বলা হইল। আজকে তরলের সমোচ্চশীলতা ধর্ম সম্বন্ধে তোমাদের বুঝাচ্ছি। তো তরলের সমোচ্চশীলতা ধর্ম মানে কি? আমরা জানি কোনো পাত্রে যদি কোনো তরল যদি নেওয়া হয় তাহলে কি দেখা যায়? সেই তরলের উপরিতল সর্বদা একই সমতলে থাকে, একই লেভেল। অর্থাৎ ভূমি থেকে সেই তরলের উপরিতলের প্রত্যেকটি বিন্দুর উচ্চতা সমান হয়, যাকে বলা হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। প্রশ্ন হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্মের কারণটা কি? কি কারণে তরলের সমোচ্চশীলতা ধর্ম লক্ষ্য করা যায়? আগের ভিডিও বলে যেমন প্রবাহী সম্বন্ধে। প্রবাহী মানে কি? যেটা প্রবাহিত হতে পারে। কেন প্রবাহিত হয়? সেটা হচ্ছে চাপের পার্থক্যের কারণে। চাপের পার্থক্যের কারণে উচ্চ চাপ থেকে নিম্ন চাপ দিকে কোনো পদার্থ প্রবাহিত হতে পারে, আর তখন তাকে প্রবাহী বলা হয়। তরল হচ্ছে এক প্রকারের প্রবাহী, যেটি উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চল দিকে প্রবাহিত হয়। আর যদি দেখা যায় তরলের উপরিতলে দুটি বিন্দুর উচ্চতা যদি সমান না হয়, অর্থাৎ যদি হয় ঢেউ খেলানো, তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে? এই বিন্দু থেকে তরলের উচ্চতা আর এই বিন্দু থেকে তরলের উচ্চতা দুটো হচ্ছে ভিন্ন। এখন তরলের চাপ নির্ভর করে কার উপর? তরলের উচ্চতা, অভিকর্ষী ত্বরণ ও তরলের ঘনত্বের উপর। যেহেতু এখানে একই তরল, তাই ঘনত্ব একই। অভিকর্ষী ত্বরণ একই হবে, যেহেতু একই স্থানে চাপটা তো দেখা হচ্ছে। আর যদি উচ্চতা যদি একই হয়, তাই সেক্ষেত্রে চাপও একই হবে। আর উচ্চতা ভিন্ন হলে চাপও ভিন্ন হবে। যে বিন্দুর উচ্চতা বেশি সেই বিন্দুতে চাপ বেশি, আর যে বিন্দুর উচ্চতা কম সেই বিন্দুর চাপও কম। তাহলে যেহেতু এখানে এ বিন্দুর উচ্চতা বি বিন্দু অপেক্ষা বেশি, তাই এ বিন্দুর চাপ হচ্ছে বি বিন্দুর তুলনায় বেশি। আর আমরা জানি যে কোন তরল উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চল থেকে প্রবাহিত হয়, তাই এ বিন্দু থেকে তরল প্রবাহিত হবে বি বিন্দুর দিকে। কতক্ষণ প্রবাহিত হবে? যতক্ষণ চাপ সমান হচ্ছে না। আর চাপ কখন সমান হবে? যদি উচ্চতা সমান হয়। তাই যে তরলের উপরিতল সর্বদা একই সমতলে থাকে, একই উচ্চতায় থাকে, যাকে বলা হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। এই জন্য যদি কোনো পাত্রে আমরা যদি কিছু জল নিয়ে পর যদি হেলিও দিই, কিছুক্ষণ পর কিন্তু দেখবো আবার সেটা একই লেভেলে চলে আসে, এই তরলের সমোচ্চশীলতা ধর্মের জন্য। এবার আসছে আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিস ছিলেন গ্রিস দেশের একজন গণিতজ্ঞ। তাহলে তিনি আমাদের একটি নীতি দিয়ে দেখা হচ্ছে আর্কিমিডিস নীতি। আর এই নীতিটি নির্ভরশীল হচ্ছে তরলের এবং গ্যাসীয় পদার্থের মধ্যে যদি কোনো পদার্থকে নিমজ্জিত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই পদার্থের ওজনের কিরূপ পরিবর্তন হয় সেটা নিয়ে। আসলে এটা একটা গল্প আছে। গল্পটা কি? গল্পটা হচ্ছে যে একবার গ্রিস দেশের রাজা হেরো আর একটি সোনার মুকুট তৈরি করতে দিলেন। এখন সোনার মুকুট তৈরি হলো ঠিক আছে, কিন্তু সেই সোনার মুকুটে যে খাঁটি সোনা তৈরি না, তাতে কিছু খাদ মেশানো আছে, মানে অন্য কোনো ধাতু মেশানো আছে নাকি, তাহলেই তার সন্দেহ হলো। তাই তিনি আর্কিমিডিসকে সমাধান করতে বলেন, এবং সেই সমাধান খুঁজতে গিয়ে আর্কিমিডিস তার এই নীতিটি আবিষ্কার করেন। তাহলে নীতিটি কি? এই নীতি বলা হচ্ছে কোনো বস্তুকে যদি কোনো তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয়, তবে ওই পদার্থের ওজনের আপাত হ্রাস ঘটে। আর পদার্থের ওজনের আপাত হ্রাস সেই তরল
বা গ্যাসীয় পদার্থের দ্বারা অপসারিত ওজনের সমান হয়। অর্থাৎ যদি এই পাত্রে আমরা যদি কিছু তরল নিই আর এর মধ্যে যদি একটি দেখালো পাথরকে ডুব দিলাম, তাহলে কি দেখা যাবে? যতক্ষণ যে পাথরটি জলের নিচে থাকবে ততক্ষণ সেই পাথরটিকে হালকা লাগবে, তুললেই ভারী। কেন? কারণ যখন পাথরটি সেই জলের নিচে আছে তখন পাথরটি কি হচ্ছে, সেই জলকে অপসারিত করার জন্য তার ওজনের আপাত হ্রাস করছে। আর এই ওজন আপাত হ্রাস সেই জন্য কি হচ্ছে, যে তার ওজনটা কিছু কমে গেছে বলে মনে হচ্ছে, তাই হালকা লাগছে। এবং হচ্ছে এই হালকা লাগার কারণটা কি, কি কারণে হালকা লাগে? আমাদের ওজনের আপাত হ্রাসের জন্য। কিন্তু এই জন্য হালকা লাগে কেন, কি কারণে? তাহলে যদি দেখি আমরা যে এই তরলের এই যে পাথরের উপর বিভিন্ন বিন্দুতে তার চাপ যদি লক্ষ্য করি, কি দেখব? পাথরটির এই দিকে যা চাপ প্রয়োগ হবে তরল দ্বারা, এই দিকেও সে একই চাপ প্রয়োগ হবে তরল দ্বারা। অর্থাৎ দুটি চাপ সমান, সেজন্য এই দুটি চাপের মোট যোগফল হয় 0। কিন্তু পাথরটি যদি আমরা উপরে চাপ দেখি আর নিচে চাপ দেখি, তাহলে কি দেখবো? নিচের অংশের যেহেতু গভীরতা বেশি তাই চাপটাও বেশি, উপরের অংশের গভীরতা কম তাই চাপটাও কম। তাই নিচের অংশে যেহেতু গভীরতা বেশি তাই চাপটা বেশি হওয়ার জন্য কি হচ্ছে, যে তরল নিচ থেকে উপরের দিকে সেই পাথরটিকে ঠেলে, আর তার জন্যই যে পাথরটির ওজনটা কিছুটা কমে গেছে বলে মনে হবে। কারণ আমরা জানি পাথরটির ওজন ক্রিয়া করে নিচের দিকে, কিন্তু এখানে যে চাপটি বা যে বলটি ক্রিয়াশীল হচ্ছে পাথরটি সেটি উপরের দিকে নিমজ্জিত হওয়ার জন্য। তাই এই দুটি বল যেহেতু পরস্পর বিপরীত, তাই পাথরের ওজন মনে হবে কিছুটা কমে গেছে। তাহলে আমরা কি দেখলাম, যে যখনই একটা বস্তুকে কোন তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হচ্ছে তখন তার ওজনে আপাত হ্রাস করছে। কেন আপাত হ্রাস করছে? কারণ সেই তরল বা গ্যাসীয় পদার্থ কি হচ্ছে, সেই পদার্থের উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, আর এই ঊর্ধ্বমুখী বল প্রয়োগের জন্যই তার ওজনটা কিছুটা কমে গেছিল মনে হয়। আর তরল বা গ্যাসীয় পদার্থের দ্বারা পদার্থের উপর প্রযুক্ত এই ঊর্ধ্বমুখী বল তোলাচ্ছে তার প্লবতা, এটা হচ্ছে প্লবতা। এখন অর্থাৎ এই প্লবতার জন্যই কোন পদার্থের ওজন কমে গেছে বলে মনে হয়। এবারে প্লবতা নির্ভর করছে কার কার উপর? প্রবণতা নির্ভর করে প্রথমত যে পদার্থ নিমজ্জিত হচ্ছে সেই নিমজ্জিত অংশের আয়তনের উপর। অর্থাৎ যতটা যে পদার্থের আয়তন বাড়বে ততই কিন্তু দেখা যায় প্লবতা বাড়বে। এই কারণেই একটি যে লোহার বল জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ ভাসে, কারণ যে তার যদি নিমজ্জিত অংশের আয়তনটা বেশি, তাই কি দেখা যায় যে তার ওজনটা তার দ্বারা তার উপর তরলের দ্বারা ক্রিয়াশীল প্লবতা বেশি হয়, এই জন্য সেটা ভাসে। নির্ভর হচ্ছে তরলের ঘনত্বের উপর। তরলের ঘনত্ব হতে বাড়বে, প্রবণতা হতে বাড়বে। তাই লোহার বল দেখা যায় জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসে, কারণ পারদে ঘনত্ব বেশি, তাই প্রবণতা বেশি। কারণ সেক্ষেত্রে যে পারদ দিয়ে অপসারিত হবে তার ওজনটা অপসারিত জলের ওজনের তুলনায় বেশি হবে। তাই সেক্ষেত্রে যেটা কি দেখাবে যে প্রবণতাও বেশি হবে। তৃতীয় নির্ভর হচ্ছে ওই স্থানের অভিকর্ষ ত্বরণের উপর। অভিকর্ষ ত্বরণ যত বাড়বে
তত কি দেখাবে যে প্লবতাও কিন্তু বাড়ছে। কারণ অভিকর্ষ ত্বরণ বাড়লে যে তরল আছে তরলের ওজনটা বাড়বে, আর তরলের ওজন যত বাড়বে ততই প্লবতা বাড়বে, অর্থাৎ অপসারিত তরল ওজন বাড়বে, আর অপসারিত তরল ওজন যত বাড়বে প্লবতা তত বৃদ্ধি পাবে। তাহলে তিনটি বিষয়ের উপর নির্ভর করছে প্লবতা। আচ্ছা, এরপর একটা অঙ্ক দেখি। ধরি যে একটি বস্তুর বায়ুতে ওজন 50 গ্রাম, বস্তুকে জলে নিমজ্জিত করায় তার ওজন হলো 30 গ্রাম। তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতা কত? কি পাবো আমরা? বস্তুর বায়ুতে ওজন হচ্ছে 50 গ্রাম, আর জলে নিমজ্জিত করে তার ওজন হলো 30 গ্রাম। তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতা কত? প্লবতা মানে কি বলেছি? প্লবতা মানে হচ্ছে বস্তুর ওজন যতটা হ্রাস পাবে সেটা হচ্ছে বস্তুর উপর ক্রিয়াশীল প্রবণতা। তাহলে এক্ষেত্রে বস্তুর ওজন হ্রাস কত পাচ্ছে? 50 - 30, 20 গ্রাম। অর্থাৎ বস্তুর উপর ক্রিয়াশীল প্রবণতা হচ্ছে 20 গ্রাম। 20 গ্রাম মানে কি? 20 গ্রাম জলের ওজন। এরপর এখান থেকে আমরা কিন্তু বস্তুর ঘনত্ব কত সেটাও নির্ণয় করতে পারি, যদি যে পদার্থের মধ্যে ডোবানো হচ্ছে তার যদি ঘনত্ব জানা থাকে। যেমন এখানে যদি আমরা জল নিয়েছি, তার আমরা জানি জলের ঘনত্ব হয় 4 ডিগ্রি সেলসিয়াস ঘনতায় 1 গ্রাম পার ঘন সেমি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে যদি বস্তুটি ওজন হ্রাস পেয়েছে 20 গ্রাম, অর্থাৎ বস্তুটি 20 গ্রাম ওজনের জল অপসারিত করেছে, তাহলে 20 গ্রাম জলের ওজনের আয়তন কত হবে? 20 ঘন সেমি। কারণ আমি 1 গ্রাম জলের আয়তন হচ্ছে 1 ঘন সেমি, তাহলে 20 গ্রাম জলের আয়তন হচ্ছে 20 ঘন সেমি। অর্থাৎ বস্তুটি যে পরিমাণ জল অপসারিত করেছে তার যে আয়তন হলো 20 ঘন সেমি। আর বস্তুটি কত জল অপসারিত করবে, যেটা হচ্ছে তার নিজের আয়তন, অর্থাৎ বস্তুটির আয়তন হচ্ছে 20 ঘন সেমি। আর বস্তুর ভর আণবিক বায়ুতে কত? ভর বা ওজন 50 গ্রাম। তাহলে বস্তুর ঘনত্ব 50/20.5 গ্রাম ঘন সেমি। যদিও এটি শুধুমাত্র নিরেট পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য, ফাঁপা হলে কিন্তু সেখানে যে সমস্যা। যদিও ফাঁপা হলে যদি পদার্থটি ফাঁপা হয়, আর সেই ক্ষেত্রে যদি আমার জানা থাকে সেই পদার্থের উপাদানের ঘনত্ব কত, তাহলে সেখান থেকে আমরা নির্ণয় করতে পারবো যে পদার্থটি ফাঁপা না নিরেট। কারণ যদি ফাঁপা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে যে ঘনত্বটা পাবো সেটা সেই পদার্থের উপাদানের ঘনত্ব অপেক্ষা কম হবে, আর নিরেট হলে যা আছে তাই আসবে। এখন আর্কিমিডিস এর সাহায্যে কি করেন, যে সোনার মুকুটটি রাজা হেরো তৈরি করেছিলেন
তার তার মধ্যে খাদ আছে না নাই সেটা কিন্তু বলে দিতে পেরেছিলেন। তিনি সেই সোনার মুকুটটি জলে ডোবান, ডুবিয়ে পর তারপরে যে সেখান থেকে সোনার ঘনত্ব কত নির্ণয় করেন, ঠিক একই প্রক্রিয়ায়। এরপরে সেই সোনার ঘনত্বটা সোনার প্রকৃত ঘনত্ব অপেক্ষা কম না বেশি সেটা নির্ণয় করেন। তিনি দেখেন যে সেই যে সোনার মুকুটের এই ঘনত্বটা সোনার ঘনত্ব অপেক্ষা কম, যেহেতু সোনার ঘনত্ব অপেক্ষা কম তার মানে সাথে কিছু খাদ মেশানো আছে, অর্থাৎ অন্য কোনো ধাতু মেশানো আছে, নির্ণয় করেন। এবার সে বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্ত। একটি বস্তু কখন কোন তরলে ডুববে আর কখন ভাসবে সেটা বুঝে যাবে কি করে। বস্তুর তরলে ডুবা বা ভাসা নির্ভর করে যে বস্তুর ওজন আর তার উপর ক্রিয়াশীল প্রবণতার উপর। যদি ধরি বস্তুর বায়ুতে ওজন W1 আর বস্তুর উপর ক্রিয়াশীল প্রবণতা সমান W2, তাহলে যদি W1 গ্রেটার দেন W2 হয়, অর্থাৎ বস্তুর ওজনটা যদি তারপর ক্রিয়াশীল প্রবণতা অপেক্ষা বেশি হয়, অর্থাৎ ওজনটা অর্থাৎ নিম্নমুখী বলটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল অপেক্ষা বেশি, তাহলে বস্তু কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, অর্থাৎ বস্তুটি সেই তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবে আর একেবারে তলায় গিয়ে ঠেকবে। অর্থাৎ সেটির অবস্থা হবে এরকম, একেবারে তলায়। যদি বস্তুর ওজন তরলের প্রবণতা সমান তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বস্তুটি তরলের মধ্যে সম্পূর্ণ নির্মিত হবে, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ নির্মিত হয়ে তরলের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, যদি এক্ষেত্রে দুটি বলই সমান। আর যদি বস্তুর ওজন তরলের প্রবণতা অপেক্ষা কম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত হতে পারবে না, কারণ এক্ষেত্রে ঊর্ধ্বমুখী বল বেশি, তাই সেটা আংশিক নিমজ্জিত অবস্থায় তরলের উপরি অংশ তলেই ভাসবে। এবার আসছে বস্তুর ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্ব। বস্তুর ঘনত্ব মানে কি, বস্তুর ঘনত্ব বলতে বোঝায় একক আয়তনে কোন বস্তু বা পদার্থের ঘনত্ব ভরকে বলা হচ্ছে তার ঘনত্ব। একক আয়তনে কোন পদার্থের ভরকে বলা হচ্ছে সেই পদার্থের ঘনত্ব, অর্থাৎ ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ঘনত্বের আমরা মাত্রিক সংকেত কি পাবো, ভরের মাত্রিক সংকেত জানি m, আয়তনের L কিউব, অর্থাৎ ঘনত্ব হচ্ছে m বাই L2 - 3, এটা যে ঘনত্বের মাত্রিক সংকেত। একক কি হবে, ভরের সিজিএস একক আমরা জানি গ্রাম, আয়তন হচ্ছে ঘনসেমি, অর্থাৎ ঘনত্বের সিজিএস একক হচ্ছে গ্রাম প্রতি ঘনসেমি। এসআই একক কি, ভরের কেজি, আর ঘনত্বের আর আয়তনের ঘনমিটার, তাহলে কেজি প্রতি ঘনমিটার। এবারে আপেক্ষিক ঘনত্ব কি, আপেক্ষিক ঘনত্ব বলতে বোঝাচ্ছে কি, যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোন পদার্থের ভর এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভরের অনুপাতকে বলা হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব সমান
নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমায়তন জলের ভর। এটা হচ্ছে কোন পদার্থের আপেক্ষিক ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্বের মাত্রিক সংকেত কি পাবো আমরা? আপেক্ষিক মাত্রিক সংকেত হচ্ছে এখানে ভরের মাত্রিক সংকেত বাই ভরের মাত্রিক সংকেত। তাহলে ভরের মাত্রিক সংকেত m, এখানে ভরের মাত্রিক সংকেত m, তাহলে কেটে গিয়ে কি কিছুই রইল না। অর্থাৎ আপেক্ষিক ঘনত্ব হচ্ছে একটি মাত্রাবিহীন রাশি, এর কোনো মাত্রা নেই। আর যেহেতু এর কোনো মাত্রা নেই, তার সঙ্গে এর কোনো এককও নেই। কারণ বুঝতে পারছি যে আপেক্ষিক ঘনত্বের একক সমান হচ্ছে ভরের একক বাই ভরের একক। অর্থাৎ সিজিএসে যদি বলি গ্রাম বাই গ্রাম, কেটে গিয়ে একক থাকবে না। এসে কেজি বাই কেজি, কেটে গিয়ে একক থাকবে না। তাই আপেক্ষিক ঘনত্ব হচ্ছে একটি মাত্রাবিহীন এককবিহীন রাশি। এখন আপেক্ষিক ঘনত্ব আর ঘনত্বের মধ্যে তফাৎটা কি? প্রথমে আমি এখানে বুঝতে পারছি যে ঘনত্বের একটি নির্দিষ্ট একক আছে, কিন্তু আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই আর মাত্রাও নেই। আর কি? আর ঘনত্ব মানে কি? যে কোন পদার্থে একক আয়তনের কোন পদার্থের ভরই হচ্ছে তার ঘনত্ব। কিন্তু আপেক্ষিক ঘনত্ব কি? আপেক্ষিক ঘনত্ব হচ্ছে যে দুটি ভরের অনুপাত, দুটি সময়াতী রাশির অনুপাত। কিন্তু ঘনত্ব দুটি সময়াতী রাশির অনুপাত কিন্তু নয়। যদি আমরা সিজিএস পদ্ধতি দেখি, সিজিএস পদ্ধতিতে ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্বের সাংখ্য মান হবে একই। অর্থাৎ যদি সিজিএস এ একটি পদার্থের ঘনত্ব হয় 8 গ্রাম পার ঘন সেমি, তাহলে তার আপেক্ষিক ঘনত্ব হবে 8। কেন? কারণ আপেক্ষিক ঘনত্বের ক্ষেত্রে নিচে আসছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে সমায়তন জলের ভর। আর যদি আমরা সেই অনুযায়ী দেখি, তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে কত? 1 গ্রাম পার ঘন সেমি। অর্থাৎ যদি আমরা উপর আর নিচ উভয় ক্ষেত্রে যদি 1 ঘন সেমি যদি আয়তন নিই, তাহলে 1 ঘন সেমি পদার্থের ভর বাই 1 ঘন সেমি জলের ভর। আর 1 ঘন জলের ভর 1 গ্রাম হওয়ার জন্য 1 কেটে যাবে। তাই সেক্ষেত্রে পদার্থের ঘনত্ব যে আসবে, আপেক্ষিক ঘনত্ব তাই আসবে। এসআই কিন্তু ভিন্ন, কারণ এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। অর্থাৎ যদি আমাদের কোন পদার্থের ঘনত্ব থেকে যদি আপেক্ষিক ঘনত্ব বার করতে হয় এসআই পদ্ধতিতে, তাহলে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ যদি কোন পদার্থের এসআই পদ্ধতিতে ঘনত্ব হচ্ছে 7800 কেজি পার মিটার কিউব, তাহলে এর আপেক্ষিক ঘনত্ব হবে 7800 বাই 1000, 7.8। যেটা জ্ঞান করতে তাহলে আজকে যেটা পর্যন্তই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিও লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।